আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। নতুন সরকার, বিএনপি সরকার 3 মাস আজকে পূর্ণ হয়ে যাচ্ছে। আগামীকাল চতুর্থ মাসে পড়বে। বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা কেমন বুঝছেন? আমি তো ভালো বুঝছি না। নির্বাচনের আগে পরে কয়েকদিন বিএনপি সরকার ভারতের সাথে খানিকটা তাল মিলিয়ে চলবার চেষ্টা করলেও যেন ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে আসছে বিএনপি এবং অন্যান্যরা, জামাত, এনসিপি বা অন্যান্য যে দলগুলো আছে তারা তো আছেই ভারত বিরোধিতার সুযোগ মতো তারা ভারত বিরোধিতা করে, খানিকটা চুপ থাকে আবার করে। কিন্তু বিএনপিও আস্তে আস্তে খোলস থেকে বেরিয়ে আসছে। বিএনপির সাথে ভারতের যে সম্পর্ক হবে না, আমি এটা অনেকদিন ধরেই বলছি, বেশ কিছুদিন যাবতই বলছি। নির্বাচনের আগে পরে একটু সম্পর্ক ভালো দেখলেও অন্ততপক্ষে গত মাসখানেক ধরে বলছি যে ভারত এবং বিএনপি, বিজেপি বিএনপি এই সম্পর্ক হবে না। সর্বশেষ উদাহরণ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে যখন বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে এলো, তখন বিএনপির ভারত বিরোধিতা খোলস থেকে বেরিয়ে এলো। 2001-06 সালের কথা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের এবং ভারতেরও মনে থাকবার কথা। বিশেষ করে 7 সিস্টার্স নিয়ে বিএনপি সরকারের সেই আমলে কি হয়েছিল। আজকে যদি ভারত বিষয়টাকে আমলে না নেয়, 2001-06 যা হয়েছে তার থেকেও বাংলাদেশ থেকে 7 সিস্টার্স নিয়ে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। সেটিরই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। যতই খোলসের ভেতরে থাকুক না কেন, খোলসের ভেতরে থাকা যায় না, কারণ হৃদয়ে বিশ্বাস একরকম যে ভারত বিরোধিতা, বিএনপি সহ অন্যান্য পেছনে যে দলগুলো আছে, হৃদয়ে তাদের ভারত বিরোধিতা। সাময়িক কূটনৈতিক কারণে ভারত বিরোধিতা মুখে কলুপ দিয়ে বসে থাকবে, কিন্তু না, আস্তে আস্তে সেগুলো বেরিয়ে আসছে। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের রাজনৈতিক পালা বদলে কি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলো এখন আসছে। বর্তমানে ঢাকার রাজনৈতিক অঙ্গনে ভারত বিরোধিতার সুর যে হারে বাড়ছে, তা রীতিমতো দিল্লির কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারের নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যেন দৃশ্যপট বদলে গেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব কেন ফারাক্কা ব্যারেজ, সীমান্ত সমস্যা এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরব হচ্ছে বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো। কেন হঠাৎ করে তারেক রহমানের সরকারের মন্ত্রীদের গলায় শোনা যাচ্ছে কড়া সুর? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গতকাল শুক্রবার 15 মে ছিল বাংলাদেশের ইতিহাসে এক আলোচিত দিন। আর এই দিনেই ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিএনপির মহাসচিব তথা তারেক রহমান সরকারের স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ভারতের গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর জল একতরফাভাবে প্রত্যাহার করা হচ্ছে। ফখরুলের ভাষায়, এই একতরফা জল প্রত্যাহারের ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হওয়ার পথে। শুধু তাই নয়, এই বিশাল এলাকায় জলের হাহাকার সহ প্রাকৃতিক ভারসাম্যহীনতা এক তীব্র আকার ধারণ করেছে। এখানে মনে রাখা জরুরি, ফারাক্কা ব্যারেজ তৈরির ইতিহাস নিয়ে এই বিএনপি নেতা এক হাত নিয়েছেন আওয়ামী লীগকে। তার অভিযোগ, অতীতে আওয়ামী লীগ সরকারের বদান্যতাতেই ভারত এই ফারাক্কা ব্যারেজ তৈরির সুযোগ পেয়েছিল। ফারাক্কা ইস্যু নিয়ে কথা বলতে গেলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম আসতেই হয়। এক সময় মাওলানা ভাসানীর ডাকেই লক্ষ লক্ষ মানুষ ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন। তাদের সংকল্প ছিল ভারতে প্রবেশ করে ফারাক্কা ব্যারেজ ভেঙে দেওয়া। সেই ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে যেন নতুন করে জাগিয়ে তুলতে চাইছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো। মির্জা ফখরুলের বক্তব্যে সেই ঐতিহাসিক ক্ষোভের প্রতিফলন স্পষ্ট। ভাসানী ভাঙতে চেয়েছিলেন ফারাক্কা,
আজকে বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো কি ভারতে ঢুকে পড়ে ফারাক্কা ভাঙবেন নাকি? ফারাক্কার চুক্তি, আমাদের একটা চুক্তি আছে 30 বছর মেয়াদি, এই যে ডিসেম্বরে এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যতদূর ধারণা করছি এই চুক্তিটা খুব একটা সন্তোষজনকভাবে হবে না, হলেও একটা কোনো লামসাম কোনো রকম একটা চুক্তি হলে হতে পারে, কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো কিছু হবে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মজার ব্যাপার হলো, ভারতের এই রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেও বিএনপি, জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা কিন্তু সেই পথে হাঁটেননি, বরং দিন যত গড়াচ্ছে তাদের ভারত বিরোধিতার সুর ততটাই তীব্র হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব পড়ছে। সোশ্যাল মিডিয়ায় এমন অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। বিশেষ করে ফল প্রকাশের পরদিন নিউ মার্কেটে বুলডোজার অভিযানের ছবি বাংলাদেশের নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রচারণা চলছে যে বিজেপি ক্ষমতায় আসতে সেখানে সংখ্যালঘুদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। গতকাল 15 মে একই দিনে রংপুরে এক সুধী সমাবেশে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সীমান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সীমান্তে আমাদের অনেক সমস্যা রয়েছে এবং আরও নতুন নতুন সমস্যা উকি দিচ্ছে। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দেশবাসীকে বীরত্বের সঙ্গে এই সমস্যা মোকাবেলা করার আহ্বান জানান। অন্যদিকে ঢাকায় এক সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সরাসরি বিজেপিকে একটি ফ্যাসিস্ট শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। তার দাবি, বিজেপি অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না এবং ভারতের 21টি রাজ্যে তারা ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা পদে পদে বিপন্ন হচ্ছে, এমনকি উপাসনালয়ও ধ্বংস করা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম স্পর্শকাতর জায়গা হলো সীমান্ত। বিএনপি সরকারের বর্তমান মেয়াদে ভারত বিরোধিতার সূত্রপাত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ঘটনাটি ঘটেছিল যখন শুভেন্দু অধিকারীর সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির সোজাসুজি জানান, বাংলাদেশ ও বাংলাদেশিরা কাঁটাতারের ডরায় না। তিনি অতীতের কিছু অবাঞ্ছিত ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দেন যে ভবিষ্যতে এমন কিছু ঘটলে বাংলাদেশ কড়া জবাব দেবে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্যান্য নেতারাও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও সীমান্ত নিয়ে সরব হয়েছেন। তাদের দাবি, ভারতের নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের সার্বভৌমত্ব ও মুসলিমদের স্বার্থের পরিপন্থী। সব মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে গঙ্গার জল বন্টন থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা, প্রতিটি ইস্যুই এখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন যে ঢাকার রাজনীতিতে এতটা প্রভাব ফেলবে তা হয়তো অনেকেই আজ করতে পারেননি। এখন দেখার বিষয়, আগামী দিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোন পথে হাঁটে। আমি কিন্তু বলছি যে তারেক রহমানের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ইউনূসের সাথে কি খারাপ ছিল, তার থেকেও ভয়ঙ্কর খারাপ হবে দিনকে দিন যদি এই সরকারটি কন্টিনিউ করে, এবং আমরা নানা রকম সমস্যার মধ্যে পড়ব। ব্যবসা বাণিজ্য, অর্থাৎ আমি বারবার একটা কথা বলি না যে জলে স্থলে অন্তরিক্ষে ভারত মারবে, ভারত মারতে পারে। আসলে নো দাই সেলফ, সেই বিখ্যাত কথা যে নিজেকে চিনি, নিজেকে জানি। এই নিজেকে জানি যেমন একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক তেমনি রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি রাষ্ট্রের নীতি নির্ধারক, আমি রাষ্ট্র চালাই, আমি রাষ্ট্রের রাজনৈতিক দলের বড় বড় বাঘা বাঘা নেতা, কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার অবস্থান সম্পর্কে আমি জানি না। আমি গায়ে পড়ে যৌক্তিক প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত হই, যার পরিণতি বাংলাদেশের জনগণ ভোগ করে। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছে।
সামনের দিনগুলোতে আরও ভোগ করবে। এবং সবচেয়ে বড় সমস্যা হবে যে নেইবারহুড ফার্স্ট ভারতের যে পলিসি, সেটা বাংলাদেশেরও হওয়া উচিত। কিন্তু বাংলাদেশ নেইবারহুড ফার্স্ট নয়, প্রতিবেশী আগে নয়। প্রতিবেশীকে টপকিয়ে পাকিস্তানে চলে যায়, চীনে চলে যায়, যুক্তরাষ্ট্র চলে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনেই এখন চলছি আমরা। এর পরিণাম বাংলাদেশের জনগণকে ভোগ করতে হবে। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, এই যে আমরা যেটি বলছি যে চরম খারাপের দিকে যাবে, সেটি ঘটে কিনা দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার বলি কিংবা বিএনপি সরকার বলি, সবগুলোর সম্পর্কেই আমাদের সন্দেহের মাত্রা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। খুব স্বাভাবিক কারণ রয়েছে এর। এবং যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নতজানুতার সব দিক ঠিক একইভাবে ক্রমশই স্পষ্ট হচ্ছে। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি যখন সারা দেশ থেকে উঠছে এবং সরকারের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এটি আসলে বাতিল না করা হলেও রিভিউ করার সুযোগ রয়েছে, কিন্তু সেসবের কিছুর আগেই এবার জ্বালানি সহযোগিতা একটা স্মারক স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের পক্ষে এই সমঝোতা স্মারকে কে স্বাক্ষর করলেন? সেই বহুল বিতর্কিত আমাদের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের ডক্টর খলিলুর রহমান। আর যুক্তরাষ্ট্রের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেছেন দেশের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এই ডক্টর খলিলি তো যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তি সম্পাদনের জন্য আমরা দেখেছি তার অসাধারণ দৌড়ঝাঁপ। এবার আবার চীনে তিনি ছুটে গেলেন, চীন থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে, এবং সেখানে বসেই তিনি এই স্মারকে স্বাক্ষর করলেন। এবং এর পরবর্তী ধাপ নিশ্চয়ই চুক্তি, প্রথমে এমওইউ হলো। এখন এই যে স্মারকটি স্বাক্ষরিত হলো সে সম্পর্কে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা কি বলছে, আর সেই যে বহুল বিতর্কিত বাণিজ্য চুক্তি তার যে একটি গুরুত্বপূর্ণ পার্ট, জ্বালানি বিষয়ে যেই সহযোগিতার কথা বলা হচ্ছে বা যে সব ক্ষেত্রে লেনদেন হবে, তার সাথে আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস বলছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সময় এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ ভালো কথা। এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদারের সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও সাপ্লাই চেইনের টেকসইয়ের ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে। চুক্তির আওতায় দুই দেশের তেল, গ্যাস ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। আর কি বলছে? সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশে আমদানির ক্ষেত্রে এটা সহায়ক হবে। এতটাই সহায়ক হবে, এতটাই সহজ হবে, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এতটাই নিশ্চিত হবে। সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন, গবেষকরা কি বলছেন, এবং সবার কথা বাদ দিলাম, এই যে কথিত বাণিজ্য চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সারা দেশে, সেই চুক্তি কি বলছে একটু খেয়াল করে শুনুন। সম্পূর্ণ বাণিজ্য চুক্তি যেই ব্যক্তি, যেই মানুষটি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করেছেন, তার তো রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এবং বিশাল একটি বিষয়, শুধু জ্বালানি বিষয়ে একটু আমরা বোঝার চেষ্টা করি এবং যে স্মারকটি স্বাক্ষরিত হলো তার মধ্য দিয়ে কি হতে যাচ্ছে, কী ধরনের আশঙ্কাতে রয়েছে। মার্কিন বাণিজ্য চুক্তি অনুযায়ী, মানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেটি সম্পাদিত হয়েছে, সেই জায়গাটিতে আমাদের জ্বালানি নিরাপত্তা যেমন বিঘ্নিত হবে, দীর্ঘমেয়াদী আর্থিক বোঝাদার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভূ রাজনৈতিকভাবে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নয়, শুধু নিশ্চিতভাবে সেটি হবে
এটি দ্ব্যর্থহীন কণ্ঠে বলা যায়। এবার একটু ব্যাখ্যা করি, অন্তত শুধু জ্বালানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই বাণিজ্য চুক্তিটি হয়েছে, কথিত বাণিজ্য চুক্তি, এবং তার ভিত্তিতে যেই স্মারকটি হলো, এবং তার আগে বলে রাখি, সরকার যখন বলছে যে রিভিউ করা হবে কিংবা এই সেই ইত্যাদি করা হবে আমাদেরকে শান্ত করার জন্য, মানুষকে বোকা পেয়ে একটা বুঝ দেওয়ার জন্য, একে একে কিন্তু সব কিছু হচ্ছে। মার্কিন বোয়িং কেনার জন্য চুক্তি সম্পাদিত হয়েছে। এবার জ্বালানির ক্ষেত্রে চুক্তি করার আগে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো। যাই হোক, যেটি বলছিলাম যে এই যে জ্বালানি সহযোগিতা স্মারকটি স্বাক্ষরিত হলো, তার মধ্য দিয়ে যে চুক্তিটি হবে সেটি দীর্ঘমেয়াদী একটি চুক্তি, এবং আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে জ্বালানি আমদানির ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা তৈরি হয়ে থাকবে। বাণিজ্য চুক্তির শর্ত অনুযায়ী আমরা সবাই জানি যে 15 বছরের জন্য প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনতে হবে, যার মূল্য প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার। আর কি হবে? ভর্তুকি দিতে হবে। আর্থিক চাপটা কতটা বাড়বে এবার সেটি একটু বলি। এই যে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে এবং তার যে বিল পরিশোধ করতে হবে, সেটি করতে গিয়ে আমাদের দেশীয় গ্যাস অনুসন্ধান এবং সাস্টেনেবল বা টেকসই উন্নয়ন ব্যাহত হবে, এবং এটিকেই বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, এনার্জি ট্র্যাপ বা জ্বালানির ফাঁদ। বাংলাদেশ সেই ট্র্যাপে পড়তে যাচ্ছে নাই, পড়ছে। অন্য দেশ থেকে জ্বালানি কেনা যাবে না, সেটিও আপনারা জানেন। সেটি কেমন? এই যে কথিত বাণিজ্য চুক্তি, সেটির একটা বড় আশঙ্কার দিক, এটি বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যেসব দেশের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেসব দেশ থেকে সস্তায় জ্বালানি কেনার সুযোগ থাকলেও সেটি কেনা সম্ভব হবে না। যেমন রাশিয়া নিয়ে এর মধ্যে অনেক ধরনের কথা হয়েছে। রাশিয়া থেকে আমরা এই যে যুদ্ধের মধ্যেও যে একটি অস্বাভাবিক জ্বালানি সংকট তৈরি হলো, সেই সময়ও আমরা রাশিয়া থেকে এক ফোঁটা জ্বালানি আমদানি করার সুযোগ পাইনি যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতার কারণে। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রতিযোগিতা যদি না থাকে, সস্তা বা সাশ্রয়ী মূল্যের বিষয়টি আসে কীভাবে? যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে। দ্বিতীয়ত, মুক্ত বাণিজ্য চুক্তিতে এটি বাধা হবে, অর্থাৎ নন মার্কেট বা অবাজার ভিত্তিক অর্থনীতির যে দেশগুলো, যেমন চীন, রাশিয়া, এগুলোর সাথে বাংলাদেশের যে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে এই মার্কিন বাণিজ্য চুক্তি অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে জ্বালানি এবং তেল আমদানির জন্য বাংলাদেশকে পরোক্ষভাবে মার্কিন অনুমোদনের উপরে নির্ভর করতে হবে, এবং সবচেয়ে বড় যেই ঝুঁকির বিষয়টি, সবচেয়ে বড় যেই আশঙ্কার বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের জ্বালানি বিশেষজ্ঞরা যে বিষয়টির উপরে জোর দিয়ে আসছে, সেটি আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারও এটির প্রতি তেমন কর্ণপাত করেনি, যে রিনিউয়েবল এনার্জি দিকে আমাদের যেতে হবে। সেই নবায়নযোগ্য জ্বালানি বা সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা একেবারেই বাধা হয়ে পড়লাম সেদিকে না যাওয়ার ক্ষেত্রে, অন্তত সেটি বলা যায় মোটামুটি। কেমন? বাংলাদেশে সৌর বিদ্যুৎ বা নবায়নযোগ্য জ্বালানির সিংহভাগ যে প্রযুক্তি বা যন্ত্রপাতি, যেমন ব্যাটারি, ইনভার্টার, সোলার প্যানেল, এগুলো আমরা আমদানি করতাম চীন থেকে। মার্কিন চুক্তির ফলে যেসব শর্ত আমাদের উপরে আরোপিত হয়েছে, সেক্ষেত্রে চীন থেকে আমরা এই ধরনের কোনো যন্ত্রপাতি বা প্রযুক্তি আমদানি করতে পারবো না। আরেকটি বড় বিষয় কি? বিনিয়োগে ডাইভারশন, অর্থাৎ যে অর্থ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে আমরা ব্যয় করতাম, তা এখন মার্কিন এলএনজি আমদানি করতে গিয়ে যে অবকাঠামো নির্মাণ করতে হবে আমাদের,
সেই অবকাঠামো এবং রিগ্যাসিফিকেশন প্লান্ট নির্মাণে ব্যয় হয়ে যাবে। অর্থাৎ আমরা যেই আমদানি নির্ভর জ্বালানির ক্ষেত্র থেকে বেরিয়ে আসার কথা ভাবছিলাম, বিশেষজ্ঞরা যেটির উপরে অনেক বেশি চাপ দিয়ে আসছিলেন, সেটিতেই আরও বেশি করে আমরা আটকে যাচ্ছি। এবং এইসবের মধ্য দিয়ে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির যে জাতীয় লক্ষ্যমাত্রা ছিল আমাদের, তার তো কিছুই হবে না। অতএব যেই বড় বড় কথা বলুক না কেন, অমুকে এ করেছে, অমুকে সে করেছে, অমুকে সে ভুল, এই ভুল, এসব মুখরোচক কথা আর বলে লাভ নেই। যেখানে অর্থ উপদেষ্টা বলেছেন না এই সরকারের, আমাদের শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে হবে। আল্লাহই জানেন, ঈশ্বর ভগবান জানেন যে এই যে সমালোচনাটি আমরা করছি, আমরা এই যে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার চুক্তিটি একের পর এক কার্যকরের দিকে এগিয়ে যাচ্ছি, তাদের উপরে না কোনো ধরনের খড়গ নেমে না আসে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।